হ্যালো গাইজ, ওয়েলকাম টু লেস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা সুবিদ দাস স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার 11-এ থাকা প্রবলেম বেস অন অ্যালফাবেট বা বর্ণমালা সংক্রান্ত সমস্যার রিজনিংগুলো সলভ করার চেষ্টা করব। এটা পার্ট 2। যাদের পার্ট 1 প্রয়োজন মনে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। অলরাইট, তো যাদের অ্যালফাবেট বা বর্ণমালা সংক্রান্ত রিজনিং নিয়ে সমস্যা রয়েছে তারা সেশনটা শেষ পর্যন্ত দেখতে লাগো। আশা করি তোমাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো সেশনটা আমরা শুরু করি। এখানে আমাদের কি নির্দেশ দিয়েছে যে প্রদত্ত বর্ণ শ্রেণীটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে এই বর্ণ শ্রেণীটা দেওয়া রয়েছে, এটা দেখে আমাদের এই অ্যান্সারগুলো আমাদের করতে লাগবে। তো একদিকে কি আছে আমরা দেখে নেব যে প্রথম থেকে 18তম বর্ণ। প্রথম থেকে 18তম বর্ণ মানে কি, এই দিক থেকে আমাদের 18তম বর্ণ কোনটা সেটা বের করতে হবে। এই দিক থেকে 18তম বর্ণ দেখো ডি হবে। এই অবধি আমরা করে নিলাম। তারপরে কি বলেছে দেখো 18তম বর্ণের বাঁ দিকে। এবার 18তম বর্ণের বাঁ দিকে, এবার ধরো তোমার মুখটা এই দিকে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমার বাঁ সাইডটা কোন দিকে হয়, এইদিকে হচ্ছে। এই দিকে কততম বর্ণ বলেছে, 10তম। এইদিকে 10তম বর্ণ দেখো ও হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে যে 10ম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ। এবার তোমার মুখটা এখানে রয়েছে, এখান থেকে কি বলেছে ডান দিকের তৃতীয় বর্ণ, অর্থাৎ এইখান থেকে ডান দিকে এদিকে যাচ্ছি আমরা, তাই তো। তাহলে এখান থেকে তৃতীয় বর্ণটা হচ্ছে দেখো এইচ হচ্ছে, তাহলে আমাদের এইচ হয়ে গেল রাইট অ্যান্সার। তো এইভাবে করতে গেলে তোমাদের পরীক্ষা হলে অনেকটা টাইম তোমাদের নষ্ট হবে। তো এটাকে সহজ করার নিয়ম এর আগের পার্টে আমি বলে দিয়েছিলাম, তো তবুও আমি তোমাদের আর একটা সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, পরীক্ষা হলে তোমাকে 4টে সিচুয়েশান দিয়ে দেবে। কীরকম, যে তোমাকে বলে দিবে যে বাম বাম কিংবা ডান ডান কিংবা বাম ডান কিংবা ডান বাম। যখন দুটো একই সাইডে হবে অর্থাৎ বাম বাম বা ডান ডান, তখন আমরা কি করব যে বিয়োগ করব। আবার যখন বাম ডান কিংবা ডান বাম অর্থাৎ বিপরীত সাইড হবে তখন আমরা কি করব, যোগ দেব। এবার এগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখে নিই। এখানে দেখো এক দাগে কি বলেছে, প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে। প্রথম থেকে 18তম বর্ণ তার মানে কি এই দিক থেকে 18তম বর্ণ, আর এই দিকটা কি জানি আমরা বাঁ সাইড। তার মানে ওরা আমাদের ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে বাঁ সাইড থেকে 18তম বর্ণ। তার মানে আমরা এখানে বাঁ সাইড লিখব। তার তলায় কততম, 18তম বলেছে, আমি এখানে 18 লিখে দিলাম। তারপরে কি বলেছে আবার 18তম বর্ণের বাঁ দিকের 10তম বর্ণ। আবার বলেছে বাঁ দিকের 10তম বর্ণ। এবার যেহেতু এটা দুটোই বাঁ সাইড রয়েছে এদের মধ্যে বিয়োগ হয়, তাই তো। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 8। এবার এই যে 8 বেরোলো, এটা বাঁ সাইড থেকে 8 বেরোলো, এই দিক থেকে 8 বেরোলো, না এই দিক থেকে 8 বেরোলো, এটাই এখন প্রশ্ন। দেখো আমরা এই সাইডে যেটা লিখব, এখানে কি লিখেছি আমরা বা, অর্থাৎ এই নাম্বারটা যে বেরোলো এটা হচ্ছে বাঁ সাইড থেকে 8তম বর্ণ, ঠিক আছে। এখানে যদি ডান সাইড লিখতাম তাহলে এটা কি হতো, ডান সাইড থেকে 8তম বর্ণ, অর্থাৎ ডান সাইড বলতে এদিক থেকে এদিকে আর দেখবো আমরা 8তম বর্ণ। বোঝা গেল? তো দেখো এবার তারপর একটুকু আমরা দেখে নিই। এখানে আমাদের কি বেরোলো যে বাঁ সাইড থেকে 8তম বর্ণ, বাঁ সাইড থেকে 8তম বর্ণ বেরিয়ে গেল। তো এখানে আবার লিখবো আমরা বাঁ সাইড থেকে 8তম বর্ণ পেলাম। তারপরে কি বলেছে যে ডান দিকের তৃতীয় বর্ণ, আবার বলেছে কি ডান দিকের তৃতীয় বর্ণ। এবার বাঁ সাইড এবং ডান সাইড রয়েছে বিপরীত দিকে। এবার আমরা কি করব, যোগ দেব। যোগ দিলে কত হচ্ছে দেখো 11 হচ্ছে। এবার এখানে দেখো আমরা বা লিখেছিলাম বা বাঁ সাইড, তার মানে এটা বাঁ সাইড থেকে 11 নাম্বার ওয়ার্ডটা বেরোলো। তাহলে বাঁ সাইড থেকে 11 নাম্বার আমাদের অ্যান্সার হয়ে গেল। তো বাঁ সাইডে 11 নাম্বার কি রয়েছে আমরা দেখে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো এখানে বাঁ সাইড থেকে 11 নাম্বার আছে এইচে। তাহলে আমাদের এইচ হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা দেখো আমাদের অপশান সিতে রয়েছে। যারা কনসেপ্টটা বুঝতে পারোনি দু দাগের অঙ্কটা ভালোভাবে দেখে নাও। দেখো এখানে কি বলেছে, শেষ থেকে 20তম বর্ণ। শেষ থেকে 20তম বর্ণ মানে কি এই দিক থেকে কি বলেছে 20তম বর্ণ, আর এই দিকে আমরা জানি বাঁ সাইড, আর এই দিকে আমরা কি জানি ডান সাইড। এবার শেষ থেকে যেহেতু বলেছে অর্থাৎ তার মানে ওরা কি বলতে চাইছে ইনডাইরেক্টলি যে ডান দিক থেকে কততম বর্ণ, 20তম বর্ণ। আমরা ডানের তলায় 20 লিখলাম। তারপরে কি বলেছে যে ডান দিক থেকে 20তম বর্ণের ডান দিকের 11তম। আবার কি বলেছে ডান দিকের 11তম বর্ণ।
এবার যেহেতু এরা দুটো একই সাইডে, তাহলে এদের মধ্যে কী হবে, বিয়োগ হবে। এই দুটো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, 9। এবার এটা বাঁ সাইড থেকে না ডান সাইড থেকে, আমরা প্রথমে এখানে যেই সাইডটা লিখব এটাই হবে সেই সাইডটা। তো এটা ডান সাইড থেকে আমরা নবমতম ওয়ার্ডটা পেলাম, ঠিক আছে। তারপর একটুখানি বাকি আছে, কি বলেছে, 11তম বর্ণের বাঁ দিকের অষ্টমতম। এবার কি বলেছে, বাঁ দিকের অষ্টমতম বর্ণ, এরা যেহেতু বিপরীত সাইড, এর জন্য আমরা কি করব, যোগ দেব। এই দুটো যোগ দিলে দেখো আমাদের হচ্ছে 17, ঠিক আছে। এবার এটা বাঁ সাইড হবে না ডান সাইড থেকে 17তম বর্ণ, দেখো আমরা প্রথমে যেটা লিখব ডান সাইড লিখেছি আমরা, তাহলে এটা ডান সাইড থেকে কততম বর্ণ, 17তম বর্ণ। এবার ডান সাইড থেকে আমরা 17তম বর্ণ কাউন্ট যদি করি, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, দেখো এস হচ্ছে, ঠিক আছে। তাহলে এস হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। একদম সহজ, যত তোমরা প্র্যাকটিস করবে তত মুখে মুখে এই রিজনিংগুলো হয়ে যাবে। তো সেশনটা এগোনোর আগে তোমরা যারা ভিডিওটা এখনো লাইক করোনি, অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর যাদের সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে, তারা অবশ্যই আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার 3 দাগে দেখো কি বলেছে, প্রথম থেকে পঞ্চম বর্ণ, প্রথম থেকে মানে এই দিক থেকে পঞ্চম বর্ণ কোনটা, দেখো এ। শেষ থেকে দশম বর্ণ, অর্থাৎ এই দিক থেকে দশম বর্ণ, যদি এইভাবে কাউন্ট করি 1 2 3 এইভাবে যদি কাউন্ট করি আমরা, দেখো শেষ থেকে দশম বর্ণ হচ্ছে কে হচ্ছে। তারপরে কি বলেছে, যে শেষ থেকে দশম বর্ণের ঠিক মাঝখানের বর্ণ কোনটি, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম বর্ণ এ পেলাম আর শেষ থেকে দশম বর্ণ কে পেলাম। এবার এই দুটির মাঝখানের বর্ণ কোনটি সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে মাঝের বর্ণ কোনটি হবে, দেখো এখানে যেহেতু 11টি রয়েছে, অর্থাৎ মাঝে একটা সংখ্যা থাকবে আর এই সাইডে থাকবে 5টি আর এই সাইডে থাকবে 5টি। তো এইদিকে আমরা 5টি গুণে 1 2 3 4 5 এই অবধি, আর এইদিকে 5 গুণে 1 2 3 4 5 এই অবধি, অর্থাৎ মাঝের বর্ণ দেখো এইচ হয়ে গেল, ঠিক আছে। 4 দাগে দেখো কি বলেছে, টি ও ভি এর ঠিক মাঝের বর্ণের বাঁদিকের দশম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ কোনটি। টি ও ভি এর ঠিক মাঝের বর্ণ মানে এখানে দেখো আমরা এন দেখতে পাচ্ছি, এখানে এন মানে কি, যে ডান দিক থেকে দেখো দ্বিতীয়তম বর্ণ। তার মানে ওরা আমাদের বোঝাতে চাইছে ইনডাইরেক্টলি যে ডান দিক থেকে দ্বিতীয়তম বর্ণ, ঠিক আছে। ডান দিক থেকে কি বলেছে, দ্বিতীয় বর্ণ। তারপরে কি বলেছে, দেখো বাঁ দিকের দশম বর্ণ, বাঁ দিকের দশম বর্ণ, এরা যেহেতু দুটো বিপরীত দিকে, এদের মধ্যে যোগ হবে। এই দুটো যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে পেলাম, দেখো ডান সাইড থেকে, কারণ আমরা প্রথমে ডান সাইড লিখেছিলাম, ঠিক আছে। ডান সাইড থেকে আমরা 12তম ওয়ার্ড পেলাম। তারপরে একটু বাকি ছিল, কি বলেছে, যে ডান দিকের তৃতীয় বর্ণ। আবার কি বলেছে, দেখো ডান দিকের তৃতীয়তম বর্ণ। এরা যেহেতু দুটো পরস্পর একই দিকে রয়েছে, এর জন্য এদের মধ্যে বিয়োগ হবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে হবে, দেখো প্রথমে আমরা ডান সাইড লিখেছিলাম, তো এখানে আমরা ডান লিখলাম, ঠিক আছে। ডান সাইড থেকে নবমতম বর্ণই হবে আমাদের সেই অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, দেখো এইখানে ডান সাইড থেকে নবমতম ওয়ার্ড হচ্ছে ডি হয়ে গেল আমাদের, যেটা দেখো আমাদের অপশান ডিতে রয়েছে, বোঝা গেল। নেক্সট দেখো এখানে একটা নির্দেশ দিয়েছে, যে কি বলেছে, প্রদত্ত বর্ণ শ্রেণীটির প্রথম অর্ধাংশকে বিপরীত ক্রমে সাজিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে টোটাল 26টা ওয়ার্ড রয়েছে, প্রথম অর্ধাংশে হবে 13টা, দ্বিতীয় অর্ধাংশে হবে 13টা। তো এখানে 13টা করে যদি ভাগ করি, এখানে ভাগ হচ্ছে, কি বলেছে, প্রথম অর্ধাংশ মানে এই পার্টটাকে ওরা কি বলছে, উল্টো করে লিখবে, অর্থাৎ কি ডাব্লু যাবে প্রথমে, তারপরে হবে ইউ, ঠিক আছে। এরকম হবে অনেকটা, প্রথমে ডাব্লু হবে, তারপরে ইউ, তারপরে কে, মানে এদিক থেকে এদিকে লিখছে উল্টো করে আর কি, ঠিক আছে। তো এরকম চলতে চলতে জেড হবে। তারপরে ওরা কিন্তু দ্বিতীয় অর্ধাংশকে কোনো পরিবর্তন করতে বারণ করেছে, মানে কিছু বলেনি, অর্থাৎ আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই। তো এইখান থেকে এই অবধি আমরা নর্মালি লিখব আই আর বি ও, এইভাবে, ঠিক আছে। তো এরকম যদি হয় তো আমরা দেখে নেব 5 দাগে কি বলেছে, প্রথম থেকে
22তম বর্ণ। প্রথম থেকে 22তম বর্ণ মানে কি, ওরা আমাদের বলতে চাইছে ইনডাইরেক্টলি যে প্রথম থেকে, অর্থাৎ এই বা সাইড থেকে 22তম বর্ণ। আমরা বা লিখে এখানে 22 লিখলাম। তারপরে দেখো কি বলেছে যে বা দিকের 15তম, আবার বলেছে বা দিকের 15তম। এবার যেহেতু এরা দুটো একই সাইডে রয়েছে, আমরা বিয়োগ দেবো। বিয়োগ দিয়ে আমরা কত পাচ্ছি দেখো, 7 পাচ্ছি। আর এটা কোন সাইড থেকে এলো, যে এখানে আমরা যেই সাইডটা লিখবো প্রথমে, সেই সাইডটাই হবে এখানে। তো বা সাইড থেকে পেলাম, আমরা বা লিখলাম। তারপরে একটুখানি দেখো বাকি রয়েছে যে ডান দিকের 8তম, আবার কি বলেছে, ডান দিকের 8তম বর্ণ। এবার এই দুটো যেহেতু বিপরীত সাইডে, এর জন্য এদের মধ্যে যোগ হবে। এই দুটো যোগ করলে দেখো 15 পাচ্ছে। আর এটা কোন সাইড থেকে এলো দেখো, বা সাইড থেকে, কারণ আমরা এখানে বা সাইডে প্রথমে লিখেছি। বা সাইড থেকে 15তম বর্ণ, ঠিক আছে। তাহলে আমাদের বা সাইড থেকে 15তম বের করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা কাউন্ট করব। তো এখান থেকে দেখো, অ্যাকচুয়ালি দেখো এখান থেকে এই অবধি কিন্তু 13টা ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। বা সাইড থেকে মানে আমরা এই সাইড থেকে এইদিকেই তো কাউন্ট করব, কিন্তু এখানে দেখো 13টা ওয়ার্ড রয়েছে, তার মানে এই অবধি তো 13টা ওয়ার্ড। তারপরে দেখো 13, 14, 15, অর্থাৎ আর হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যেটা দেখো আমাদের অপশান সিতে রয়েছে। অর্থাৎ এখানে যে উল্টে দিয়েছিল ওরা, ওর কোনো প্রভাব পড়েনি এই রিজনিংটার ক্ষেত্রে অন্তত। এবার 6 দাগে দেখে নেবো আমরা কি বলেছে, শেষ থেকে 20তম বর্ণ। শেষ থেকে 20তম বর্ণ মানে কি, এই দিক থেকে 20তম বর্ণ। ওরা আমাদের ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে ডান সাইড থেকে 20তম বর্ণ। আমরা এখানে ডান লিখে নিচে 20 লিখবো। তারপরে কি বলেছে, ডান দিকের 12তম বর্ণ, আবার ডান দিকের 12তম। যেহেতু দুটো একই সাইডে আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিলে এখানে 8 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে পেলাম, এখানে আমরা প্রথমে যে সাইডটা লিখবো সেটা, অর্থাৎ ডান সাইড থেকে 8তম বর্ণ পেলাম। তারপর আর একটু বাকি রয়েছে বা দিকের 7ম বর্ণ, আবার আমরা এখানে বা লিখে 7ম বর্ণ লিখব। তো এটা দুটোই যেহেতু বিপরীত সাইডে, তো আমরা যোগ দেবো। যোগ দিলে আমাদের এখানে কত হচ্ছে দেখো, 15 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে পেলাম দেখো, এখানে ডান সাইড থেকে পেলাম, ঠিক আছে। ডান সাইড থেকে আমরা 15তম বর্ণ পেলাম। তো আমাদের অ্যান্সার ডান সাইড থেকে 15তম বর্ণটা বের করতে হবে, ঠিক আছে। সেটা হবে আমাদের অ্যান্সার। আমাদের দেখো, আমাদের ডান সাইড থেকে 15তম বের করলে আমাদের অ্যান্সার হতো। এবার ওরা আমাদের কি বলে দিয়েছিল যে প্রথম অর্ধাংশকে উল্টো করে লিখবে বলেছিল, ঠিক আছে। ডাব্লু যেহেতু প্রথমে একদম উল্টে আমাদের জেড আসতো, এখানে ডাব্লুর জায়গায় জেড আসতো, আর ইউ এর জায়গায় জে আসতো, ঠিক আছে। তাহলে এই অবধি 13তম হয়ে গেল। তাহলে 14তম হচ্ছে জেড, আর 15তম হয়ে গেল জেড, যেটা দেখো আমাদের অপশান ডিতে অবস্থিত, ঠিক আছে। এবার 7 দাগে দেখো কি বলেছে, এন ও জি এর মধ্যে কয়টি বর্ণ রয়েছে। দেখো এখানে এন রয়েছে, এখানে এন এখানে, আর জি কোথায় আছে দেখো, জি আছে এখানে রয়েছে, ঠিক আছে। এবার ওরা কি বলে দিয়েছিল যে প্রশ্নে, যে প্রথম অর্ধেককে উল্টে করে লিখতে বলে দিয়েছিল আমাদের, ঠিক আছে। তাহলে যদি আমরা তাই করতাম, তাহলে দেখো ডাব্লু কিন্তু একদম প্রথমে যেত, তারপরে ইউ হতো, তারপরে কে হতো, তারপরে ডি, এম, পি, এইচ, এরমভাবে চলতো কিন্তু। তারপরে এন, এ, কিউ, ই, তারপরে জেড, জে, জেড, ঠিক আছে, এরমভাবে চলতো। তারপরে কি হতো, আই হতো, তারপরে আর, বি, ও, তারপরে জি হতো, ঠিক আছে। এইভাবে লিখে কোনো দরকার নেই, তবুও তোমাদের বোঝানোর জন্য আমি করে নিলাম। তো কি বলেছে, জি আর এন এর মধ্যে কটি ওয়ার্ডের পার্থক্য রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি, যেটা দেখো আমাদের অপশান বিতে রয়েছে। তো এইভাবে দেখার কোনো দরকার নেই, তো এইভাবে তোমরা কাউন্ট করতে পারতে। এখানে দেখো এইখান থেকে এই অবধি তো কোনো প্রবলেম ছিল না আমাদের, 1, 2, 3, 4, 4টে এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথমে আমরা 4টে পেয়ে গেলাম। তারপরে দেখো এই দিক থেকে উল্টে বলেছে, যেহেতু উল্টাতে হবে, তাহলে আমরা জেড, জে, ই, কিউ, এ, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9, দেখো, ঠিক আছে। এইভাবে লেখার কোনো দরকার নেই, তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা ভবিষ্যতে এই রিজনিংগুলো অতি সহজেই করতে পারবে। তো অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। এবার 8 দাগে দেখো কি বলেছে, কে ও এস এর মাঝের বর্ণ কোনটি। কে কোথায় আছে দেখো, কে আছে এখানে, আর এস কোথায় আছে দেখো এইখানে রয়েছে, ঠিক আছে। কি বলেছে যে এদের মাঝের বর্ণ কোনটি। তো এমনিতেই সহজেই তো বের করে নিতে পারতাম, কিন্তু ওরা আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে প্রথম অর্ধাংশকে উল্টো করে লিখতে বলে দিয়েছিল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেছো এটা কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে এদের মাঝে কটি বর্ণ রয়েছে, 1, 2, 3, 4, 5, এখানে 5টি বর্ণ রয়েছে। এবার এদিক থেকে আমরা গুনতে গুনতে আসবো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15। টোটাল দেখো 15টা ওয়ার্ড রয়েছে এস আর কে এর মাঝে, ঠিক আছে। তার মানে যে মিডিলে একটা ওয়ার্ড থাকবে তার এই সাইডে থাকবে 7টা আর এই সাইডে থাকবে 7টা, ঠিক আছে। তার মানে মিডিলের ওয়ার্ডটা আমাদের বের করতে হলে 7 আর 8 অষ্টম ওয়ার্ডটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অষ্টম ওয়ার্ডটা আমরা দেখে নিই। তো এই দিক থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন যদি করি, দেখো 1 2 3 4 5 6 7 8, দেখো ই হচ্ছে যেটা দেখো আমাদের অপশান সিতে রয়েছে, ঠিক আছে। 7 আর 8 দাগের রিজনিংটা অনেকটা আগের রিজনিংটার মতন, তো এগুলোকে করলাম না, এগুলোকে আমি স্কিপ করলাম। এই ভিডিওটাকে হালকা থামিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানিও 7 এবং 8 দাগে তোমাদের কত অ্যান্সার হচ্ছে। এবার 9 থেকে 12 দাগের জন্য একটা আমাদের নির্দেশ দিয়েছে। তো এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি। এবার কি বলেছে, শব্দটির দ্বিতীয় এবং 11তম বর্ণ, চতুর্থ এবং 15তম বর্ণ, পঞ্চম ও অষ্টম বর্ণ, 12 এবং 14তম বর্ণ পরস্পরের স্থান বিনিময় করলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো আমি এখানে মার্ক করে রেখেছি। দেখো কি বলেছে, যে প্রথমে যে শব্দটির দ্বিতীয় এবং 11তম বর্ণ, দেখো দ্বিতীয় বর্ণ আমরা এখানে দেখো এন দেখতে পাচ্ছি, আর 11তম বর্ণ দেখো এখানে এন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটো তো অপরিবর্তনই রইলো, ঠিক আছে। তাহলে আমরা পুরোপুরি যদি আমরা লিখি, দেখো ইউ আর এখানে দুটো জায়গাতেই যেহেতু এন এন রয়েছে, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না প্রথম এবং দ্বিতীয়টির ক্ষেত্রে, ঠিক আছে। তারপর দেখো এস এর কোনো পরিবর্তন নেই। তারপরে দেখো কি বলেছে, চতুর্থ এবং 15তম বর্ণ, চতুর্থ দেখো চতুর্থ ওয়ার্ডটা পি এবং 15তম বর্ণ ই, অর্থাৎ ইটা আসবে, অর্থাৎ 15তম বর্ণটা আসবে চতুর্থ স্থানে, আর চতুর্থতম বর্ণটা যাবে একদম 15তম বর্ণ, অর্থাৎ ইটা হবে পি এর কাছে, অর্থাৎ এইখানে হবে কি ই, ঠিক আছে। তাহলে এস এর পরে কি হচ্ছে, ই হচ্ছে। তারপরে এখানে পঞ্চম এবং অষ্টম, অর্থাৎ পঞ্চম এটা ও আর এস চেঞ্জ হচ্ছে, তার মানে এসটা আসবে ওর ঘাড়ে আর ওটা যাবে এস এর ঘাড়ে, ঠিক আছে। তাহলে এস আর মাঝখানে 8টির কোনো পরিবর্তন নেই। তারপরে লাস্টে ও হবে, ঠিক আছে। তারপরে এম এ গেল, ঠিক আছে। তো এইভাবে আমি ঘোরাচ্ছি যেহেতু এখানে জায়গা নেই। আচ্ছা, তারপরে দেখো এন রয়েছে, এনটা তো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে 2 নাম্বার আর 11 নম্বরে দুক্ষেত্রে এন রয়েছে। তারপরে এখানে দেখো 12 নাম্বার আর 14 নাম্বারের কি বলেছে, চেঞ্জ হবে, অর্থাৎ কেটা আসবে এল এর জায়গায়, এলটা যাবে কের জায়গায়, ঠিক আছে। তাহলে প্রথমে কে আসবে, তারপরে আই, তারপরে এল হবে, ঠিক আছে। তারপরে ই, আচ্ছা ইটা দেখো এখানে পিটা ছিল, এখানে পিটা দেখো আমাদের 15 নম্বরে আসবে বলেছিল, চেঞ্জ হয়ে তো এখানে পি হবে একদম লাস্টে, ঠিক আছে। তো এবার আমরা প্রশ্নে দেখা যাক কি বলেছে, প্রথম থেকে বর্ণ, দেখো প্রথম থেকে 11তম বর্ণ কোনটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো প্রথম থেকে 11তম বর্ণ হচ্ছে আমাদের ডি। এবার কি বলেছে, শেষ থেকে 12তম বর্ণ আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ই হচ্ছে দেখো আমাদের যেটা আমাদের অপশন বিতে রয়েছে। এবার 11 দাগে কি বলেছে, প্রথম থেকে 14তম বর্ণের বাঁ দিকের 6ষ্ঠতম বর্ণ, ঠিক আছে। কোনো ব্যাপার না, আমরা শিখে নিয়েছি যে এগুলোকে কীভাবে করতে হবে, যে প্রথম থেকে মানে বাঁ সাইড থেকে কি বলেছে, যে 14তম বর্ণ, তারপরে কি বলেছে যে আবার বাঁ দিকের 6ষ্ঠতম, আবার বাঁ দিকের 6ষ্ঠতম, অর্থাৎ এই দুটো একই সাইডে, এই দুটো বিয়োগ দেবো, এই বিয়োগ দিলে 8 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে বের করতে হবে, আমাদের বাঁ সাইড থেকে, যেটা দেখো 1 2 3 4 5 6 7 8, ও হচ্ছে যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল? এই রিজনিংগুলো কোনো ব্যাপার না, তোমাকে শুধু ধৈর্য ধরে এখানে ওরা যেই নির্দেশগুলো দিচ্ছে সেই নির্দেশগুলোকে তোমরা হুবহু পালন করার চেষ্টা করবে। দেখো অ্যাকচুয়ালি রিজনিং করার কোনো শর্টকাট নিয়ম থাকে না, তোমরা যত প্র্যাকটিস করবে পরীক্ষা হলে তোমরা ভালো এফোর্ট দিতে পারবে। ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। যাদের সুবিধা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার দেখো 11 আর 12 দাগেরটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, আমি এটাকে মুছে দিয়েছি, ঠিক আছে। এবার তোমরা এগুলোকে সলভ করো, মানে এখানে যে নির্দেশগুলো দিয়েছে ওরা সেই নির্দেশ অনুযায়ী তোমরা কাজ করো। তার মানে কি এখানে কি বলেছে, যে দ্বিতীয় এবং 11তম, দ্বিতীয় মানে এখানে এন আর 11তম এখানে দেখো এন, এই দুটো কি বলেছে চেঞ্জ হবে, অর্থাৎ এই এনটা এখানে আসবে আর এই এনটা এখানে আসবে। তো এই নির্দেশগুলোকে তোমরা ফলো করো। তারপরে নির্দেশটা দেখো কি বলেছে, চতুর্থ এবং 15তম বর্ণ, এখানে চতুর্থ হচ্ছে এস আর 15তম হচ্ছে ই, অর্থাৎ ইটা আসবে এখানে আর এসটা যাবে একদম শেষে। তো এই নির্দেশগুলোকে ফলো করে তোমরা 11 এবং 12 দাগের তোমাদের কি অ্যান্সার হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
নেক্সট দেখো এখানে একটা নির্দেশ দিয়েছে, কি বলেছে, শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজিয়ে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা শব্দ দিয়েছে, তো এটাকে আমরা অভিধান অনুযায়ী সাজাবো। তো এখানে কি দিয়েছে ওগুলো দেখার কোনো দরকার নেই। আমি আশা রাখছি যে তোমাদের এ থেকে জেড পর্যন্ত তোমাদের মুখস্থ আছে। তো এগুলোকে আমরা অনেকটা এইভাবে করার চেষ্টা করব যে প্রথমে আমরা দেখব এ আছে কিনা, দেখো এখানে কিন্তু এ রয়েছে। এরপরে দেখব বি আছে কিনা, দেখো বি নেই। সি আছে কিনা, সি নেই। ডি আছে কিনা, হ্যাঁ দেখো ডি রয়েছে। এখানে দুটো ডি রয়েছে, আমরা দুটো ডি এখানে বসিয়ে দিলাম। ডি এর পরে দেখবো আমরা ই রয়েছে কিনা। ই দেখো এখানে হ্যাঁ একটাই ই রয়েছে, আমরা ই বসিয়ে দিলাম। ই এর পরে দেখবো এফ আছে কিনা, এফ নেই। তারপরে জি আছে কিনা, জি দেখো এখানে রয়েছে, আমরা জি বসিয়ে দিলাম। জি এর পরে দেখবো এইচ আছে কিনা, এইচ নেই। তারপরে আই আছে কিনা, দেখো আই আছে কিন্তু এখানে, তো এখানে আই বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখবো জে আছে কিনা, জে নেই। কে আছে কিনা, কে নেই। এল নেই, এম নেই। এন আছে, দেখো এন কিন্তু এখানে 1 2 3 তিনটে এন রয়েছে, তো আমরা এখানে তিনটে এন বসিয়ে দিলাম। তারপরে দেখবো এন এর পরে কি ও হয়, ও আছে কিনা, নেই। পি আছে কিনা, পি নেই। কিউ 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 না, কিউ নেই। তারপরে আর আছে কিনা, আর দেখো এখানে রয়েছে, আর এখানে আমরা বসিয়ে দিলাম। তারপরে দেখবো তারপরে আর এর পরে এস হয়, এস আছে কিনা, এস দেখো এখানে রয়েছে, এস বসিয়ে দিলাম। এস এর পরে কি টি হয়, টি বসিয়ে দিলাম। টি এর পরে কি হয়, ইউ হয়। ঠিক আছে, দেখো আমরা কিন্তু সবকটা ওয়ার্ডকে আমরা এখানে নিয়ে ফেলেছি। ঠিক আছে, তো 13টা ওয়ার্ড আমরা এখানে নিয়ে ফেলেছি। এবার 13 দাগে কি বলেছে, প্রথম থেকে অষ্টম বর্ণ কোনটি। তো এগুলো একদম বেসিক জিনিস। এই রিজনিং করার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে এই ওয়ার্ডটাকে অভিধান অনুযায়ী সাজানোটা। তো এগুলো যদি একটা বাচ্চাকে দেওয়া হয় তো তারা কিন্তু করে ফেলবে ছকের মাধ্যমে, কিন্তু আমরা কি করব যে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো এটাই পার্থক্য সৃষ্টি করবে আমাদের। ঠিক আছে, আশা করি তোমাদের এ থেকে জেড পর্যন্ত তোমাদের পজিশন নাম্বারগুলো মনে আছে। তো যাই হোক, এবার প্রথমে 13 দাগে কি বলেছে, প্রথম থেকে অষ্টমতম বর্ণ। প্রথম থেকে অষ্টমতম বর্ণ তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 এন হচ্ছে। দ্বিতীয় দাগে এবার 14 দাগে কি বলেছে, শেষ থেকে নবমতম স্থান। 1 2 3 4 5 6 7 8 9 শেষ থেকে নবমতম স্থানে দেখো জি রয়েছে। তারপরে দেখো 15 দাগে যে কি বলছে, প্রথম থেকে দশমতম বর্ণ। প্রথম থেকে দশমতম বর্ণ মানে বা সাইড, তাই তো, বা সাইড থেকে দশম বর্ণ। তারপরে আবার কি বলেছে, বাদিকের সপ্তম বর্ণ। দুটো একই সাইডে আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিলে হচ্ছে 3, আর এটা কোন সাইড থেকে হলো, বা সাইড থেকে। ঠিক আছে, প্রথমে যেহেতু এখানে বা সাইডে আমি লিখেছি। তারপরে একটু বাকি রয়েছে ডান দিকের তৃতীয় বর্ণ, ডান দিকের তৃতীয় বর্ণ। এবার দুটো বিপরীত সাইড রয়েছে, এই দুটো যোগ দেবো, যোগ দিলে 6 হচ্ছে। আর এটা কোন সাইড থেকে এলো, বা সাইড থেকে, কারণ আমরা বা সাইড প্রথমে লিখেছি। বা সাইড থেকে তাহলে 6 নম্বর বর্ণটাই অ্যান্সার হবে। তো আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6, দেখো আয় হচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। এবার 16 দাগে দেখো কি বলছে, প্রথম থেকে পঞ্চম ও 13তম বর্ণের মাঝের বর্ণটি কোনটি। ঠিক আছে, প্রথম থেকে পঞ্চম 1 2 3 4 5, প্রথম থেকে পঞ্চম জি, আর 13তম বর্ণ ইউ রয়েছে। ঠিক আছে, এবার এদের মাঝে কটি বর্ণ রয়েছে আমরা প্রথমে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7টি রয়েছে। তার মানে মাঝে একটি বর্ণ থাকবে, তার এই সাইডে থাকবে 3টি, এই সাইডে থাকবে 3টি। মাঝের বর্ণটি বের করতে হলে আমাদের তাহলে চতুর্থ বর্ণটি খুঁজতে হবে। হয় এই দিক থেকে আমরা চতুর্থ বর্ণ খুঁজবো, না এই দিক থেকে আমরা চতুর্থ বর্ণ খুঁজবো। তো আমরা জি থেকে যদি চতুর্থ বর্ণ খুঁজি 1 2 3 4, দেখো এন হচ্ছে। এবার এই সাইড থেকে যদি আমরা চতুর্থ বর্ণটা খুঁজি 1 2 3 4, দেখো এই সাইড থেকে খুঁজলেও কিন্তু এন হচ্ছে। তো এন হয়ে গেল আমাদের রাইট আনসার, যেটা আমাদের অপশান এতে দেওয়া রয়েছে। নেক্সট দেখো এখানে একটা নির্দেশ দিয়েছে, কি বলেছে, শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজানোর পর প্রথম 4টি বর্ণ বিপরীত ক্রমে, পরবর্তী 4টি বর্ণ বিপরীত ক্রমে ও শেষ 4টি বর্ণ বিপরীত ক্রমে সাজিয়ে প্রশ্নগুলিকে উত্তর দাও। ঠিক আছে, তো এখানে একটা বর্ণ দিয়েছে, তো এটাকে আমাদের অভিধান অনুযায়ী সাজাতে হবে। ঠিক আগের মতন আমরা করব যে প্রথমে দেখব এ আছে কিনা। দেখো এখানে কি এ রয়েছে, দেখো হ্যাঁ এ রয়েছে, এখানে দুটো এ রয়েছে। তো আমরা এখানে ডবল এ লিখে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখবো বি আছে কিনা, বি নেই। তারপরে সি আছে কিনা, নেই। ডি আছে কিনা, নেই। ই দেখো ই একটা রয়েছে, এখানে ই রয়েছে, আমরা এখানে ই বসিয়ে দিলাম। ই এর পরে দেখবো এফ আছে কিনা, নেই। জি আছে কিনা, নেই। তারপরে এইচ নেই, আই নেই, জে নেই, কে নেই। এল আছে, দেখো এল এখানে রয়েছে, একদম শেষে এল রয়েছে, আমরা এল নিয়ে নিলাম। এল এর পরে এম নেই। এন আছে কি, এন এন হ্যাঁ এন আছে, এখানে এন নিয়ে নেবো। এখানে এন, এন এর পরে ও নেই। পি আছে, হ্যাঁ পি আছে এখানে।
পি বসিয়ে দিলাম। পি এর পরে দেখবো আমরা আর আছে কিনা, এখানে আর, হ্যাঁ আর দুটো রয়েছে, আর আমরা দুটো বসিয়ে দিলাম। তারপরে দেখবো আমরা এস আছে কিনা, এস আছে, এস এখানে একটা রয়েছে, এখানে দেখো এস, এসের পরে দেখবো আমরা টি আছে কিনা, টি এখানে টি রয়েছে। তারপরে দেখবো আমরা ইউ, ইউ আছে কিনা, হ্যাঁ ইউ এখানে একটা, এখানে দুটো ইউ রয়েছে। তো এখানে আমরা অভিধান অনুযায়ী এটাকে সাজালাম। তো এবার দেখবো আমরা এখানে টোটাল কটি ওয়ার্ড রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল দেখো 12টা ওয়ার্ড রয়েছে। আর ওরা কি বলেছে যে প্রথম 4টি বর্ণ বিপরীত ক্রমে, অর্থাৎ এই 4টি বর্ণ বিপরীত ক্রমে, অর্থাৎ প্রথমে হবে এল, তারপরে ই, তারপরে এ, তারপরে এ, ঠিক আছে। তারপরে কি বলেছে যে পরবর্তী 4টি বর্ণ বিপরীত ক্রমে, আবার পরবর্তী যে 4টি বর্ণ এটাও বিপরীত ক্রমে হবে, অর্থাৎ এখানে আর, আর, পি আর এটা এন, ঠিক আছে। তারপরে কি বলেছে শেষ 4টি বর্ণ বিপরীত ক্রমে, আবার এই 4টে বিপরীত ক্রমে। তো এটাকে আমরা এইভাবে লিখলাম, বিপরীত ক্রমে যদি হয় ইউ, ডব্লিউ, তারপরে টি, তারপরে এস হলো, ঠিক আছে। তো ওরা যেভাবে নির্দেশ দিয়েছে আমরা এইভাবে পাতিয়ে নিলাম। তো এবার আমরা দেখব কি বলেছে প্রথম থেকে অষ্টম বর্ণ, প্রথম থেকে অষ্টম বর্ণ কি রয়েছে, দেখো প্রথম থেকে অষ্টম বর্ণ কিন্তু এন, যেটা আমাদের অপশন সিতে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো শেষ থেকে একাদশ, শেষ থেকে একাদশ মানে 11তম বর্ণ। আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, শেষ থেকে একাদশ বর্ণ দেখো ই, ঠিক আছে, আমাদের ই বেরিয়ে গেল। তারপরে কি বলেছে প্রথম থেকে দশম বর্ণ, প্রথম থেকে দশম বর্ণ মানে কি আমরা জানি বা সাইড থেকে দশম বর্ণ, ওরা ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইছে, তাই তো। তারপরে কি বলেছে যে বা দিকের আবার অষ্টমতম বর্ণ, এবার যেহেতু দুটো একই সাইডে আমরা বিয়োগ দেবো, বিয়োগ দিয়ে 2 পাচ্ছি, আর এটা কোন সাইড থেকে পেলাম, বা সাইড থেকে আমরা 2 পেলাম। তারপরে কি বলেছে ডান দিকের তৃতীয়, আবার কি বলেছে ডান দিকের তৃতীয়তম বর্ণ, এটা যেহেতু বিপরীত দিকে আমরা যোগ দেবো, যোগ দিয়ে 5 পাবো, আর এটা কোন সাইড থেকে পেলাম, বা সাইড থেকে, বা সাইড থেকে পঞ্চম বর্ণ আমাদের অ্যান্সারটা হবে। তো 1 2 3 4 5 আর হচ্ছে, তো আর হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, যেটা দেখো আমাদের অপশন এতে রয়েছে, বুঝে গেল। 21 দাগে কি বলেছে দেখো উপরের শ্রেণীতে কতগুলি আর আছে যাদের ঠিক আগে কে এবং ঠিক পরে এম রয়েছে। কি বলেছে কতগুলি আর আছে যাদের ঠিক আগে কি রয়েছে, কে রয়েছে এবং ঠিক পরে এম রয়েছে। তার মানে ওরা আমাদের ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে এই শ্রেণীর মধ্যে কতগুলি কে আর এম এই তিনটে পরপর রয়েছে। তো আমরা দেখে নেব, দেখো এখানে কে 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 আর এম এখানে একটা রয়েছে, তারপরে কে আর কে, কে আর পি এটা হলো না, কে আর এম এখানে একটা রয়েছে, কে আর এম, কে কে আর কিউ, কে আর এম, আচ্ছা এইখানে আর একটা দেখো কে আর এম রয়েছে একটা। তারপরে আমরা দেখে নেব কে আর কে আর আর পি, না এখানে আর কোথাও কিন্তু নেই, অর্থাৎ এখানে এই একটা এই একটা এই একটা, টোটাল 3টে রয়েছে, ঠিক আছে। তো আমাদের 3 হয়ে গেল রাইট অ্যান্সার। এবার 22 দেখে দেখো কি বলেছে উপরের শ্রেণীতে কতগুলি আর আছে যাদের ঠিক আগে কে রয়েছে কিন্তু ঠিক পরে এম নেই, ঠিক আছে। তার মানে আমরা দেখব যে কোথায় কোথায় কে আর রয়েছে কিন্তু তারপরে এম নেই, কে আর রয়েছে, কে আর এখানে রয়েছে কিন্তু তারপরে এম রয়েছে, এটা হবে না। তারপরে কে আর এখানে দেখো কে আর রয়েছে তারপরে কিন্তু এম নেই, অর্থাৎ এটা হয়ে গেল। তারপরে কে আর এম, এটা কে আর রয়েছে কিন্তু তারপরে এম রয়েছে, এটাও হলো না। তারপরে কে আর রয়েছে এখানে একটা আছে, তারপরে কে আর এখানে রয়েছে কিন্তু তারপরে দেখো এম রয়েছে, তাহলে মানে এটাও হলো না। তারপরে কে আর এখানে কে আর রয়েছে শুধু, তারপরে কে আর এখানেও রয়েছে, এটাও হয়ে গেল। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, টোটাল দেখো 4টে কিন্তু কে আর রয়েছে, ঠিক আছে, যার জন্য আমাদের অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ আছে এবং ঠিক পরে পি আছে। তো এর আগের রিজনিংয়ের মতন পুরোটাই, তো আশা করি এগুলোকে তোমরা করে সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমরা কি খুঁজবো এর মধ্যে, যে এই শ্রেণীর মধ্যে আমরা এসিপি খুঁজবো, এসিপি কোথায় রয়েছে।
তো আমরা দেখে নেব এসিপি দেখো এখানে এসিপি রয়েছে, তারপরে এ কিউ সি আচ্ছা এসিপি এখানে রয়েছে একটা, তারপরে এসিপি এখানে একটা রয়েছে, তারপরে এসিপি এখানে একটা রয়েছে, এসিআর। ওকে, টোটাল তাহলে আমরা দেখো কত পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল দেখো আমাদের চারটে হচ্ছে কিন্তু এসিবি। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। তো এবার 24 আর 25 দাগে তোমাদের কত অ্যান্সার হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু হচ্ছে এখানে টাইপ 2 এর। তো এখানে দেখো কি বলেছে যে একটা শব্দ দেওয়া হয়েছে, শব্দটিতে প্রথম এবং শেষ বর্ণ, দ্বিতীয় এবং দশম বর্ণ, তৃতীয় এবং নবম বর্ণ একই ক্রমে স্থান পরিবর্তন করলে টি এর পরে কোন বর্ণ বসবে। তো কি বলেছে, প্রথমে প্রথম এবং শেষ বর্ণ, অর্থাৎ এটা প্রথম আর শেষ বর্ণ কোনটা, এটা এই দুটো নিজেদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ ই আসবে প্রথমে আর ডি যাবে একদম শেষে, ঠিক আছে। তো ই আসবে একদম প্রথমে, আমরা ই লিখে নিলাম। তারপরে কি বলেছে যে দ্বিতীয় এবং দশম বর্ণ, অর্থাৎ দ্বিতীয় এটা আর দশম বর্ণ কোনটা আমরা কাউন্ট করি, 2 3 4 5 6 7 8 9 10। তো দশম বর্ণ এখানে হচ্ছে সি। তো আই আর সি, অর্থাৎ সি আসবে দ্বিতীয় স্থানে আর আই যাবে একদম শেষে, ঠিক আছে। তারপরে কি বলেছে যে তৃতীয় এবং নবম বর্ণ, তৃতীয় আর নবম বর্ণ কোনটা, 3 4 5 6 7 8 9, নবম বর্ণ এন হচ্ছে। তো এই দুটো নিজেদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এন আসবে তৃতীয় স্থানে, এন তৃতীয় স্থানে আর এস যাবে একদম শেষে, আর বাকিগুলো যা আছে তাই হবে। টি ইউ আর বি এ। আচ্ছা এবার দেখো এখানে এটা তো চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে, এসের জায়গায় এন গেল আর এনের জায়গায় এস আসলো, অর্থাৎ এস এখানে বসবে। এবার আই আর সি পরিবর্তন হয়েছিল, অর্থাৎ আই আসবে একদম এখানে আর এখানে একদম ডিটা আসবে একদম লাস্টে। তো এবার আমরা দেখি কি বলেছে যে টি এর পরে কোন শব্দটি রয়েছে, টি এর পরে কোন শব্দটি রয়েছে, এখানে আমরা দেখো স্পষ্ট দেখতে পাচ্ছি ইউ রয়েছে, যেটা দেখো আমাদের অপশান সিতে রয়েছে, বোঝা গেল। তো এই রিজনিং করার সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে ওদের নির্দেশ অনুযায়ী আমরা কি করব, যে সঠিকভাবে সাজানোর চেষ্টা করব। দুদাগে কি বলেছে, এখানে একটা শব্দ রয়েছে, কি বলেছে, শব্দটির বর্ণগুলিকে ইংরাজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে, অর্থাৎ ডিকশনারি ওয়াইজ সাজালে কয়টি বর্ণের স্থান অপরিবর্তিত থাকবে। তো এটাকে আমরা ডিকশনারি অনুযায়ী সাজাবো। দেখো এখানে প্রথমে কি এ আছে, বি আছে, সি আছে, ডি, ই। আচ্ছা ডি আছে প্রথমে, এখানে ডি রয়েছে, আমরা ডি নিলাম। ডি এর পরে দেখো ই, আচ্ছা ই আছে, ই এর পরে আমাদের হবে এফ এফ এফ, আচ্ছা এফ আছে এখানে, এফ এর পরে এখানে এল হবে, তারপরে এল এর পরে এম এন ও, এন কি আছে, এন হ্যাঁ এন রয়েছে, এন এর পরে ও হবে, ওর পরে হবে হচ্ছে পি কি আছে, পি নেই, আর আছে কি, আর আছে, হ্যাঁ আর আছে, তারপরে ইউ আচ্ছা ইউ আছে, তারপরে হচ্ছে ডাব্লু, আচ্ছা ডাব্লু হবে। তো এবার আমরা দেখে নেব কি বলেছে যে কয়টির স্থান অপরিবর্তিত থাকবে। দেখো এখানে ডাব্লু এটা পরিবর্তন হয়েছে, ওর জায়গায় এসছে, এটাও পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে, এটা সবকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে দেখো ইউ ছিল কিন্তু ইউ এর তলায় ইউ হয়েছে, অর্থাৎ এই স্থানটি অপরিবর্তিত আছে, অর্থাৎ এখানে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা এখানে 3 দাগে একটা শব্দ দিয়েছে, কি বলেছে, শব্দটির প্রতিটি ভয়েলকে তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপন করা হলো। এখানে ভয়েল কি আছে জানি আমরা, এ ই আই ও ইউ, ঠিক আছে। তো এখানে এ রয়েছে, আই আর ইউ রয়েছে, তো এইগুলোর কি বলেছে যে তার পরের বর্ণ দ্বারা, অর্থাৎ এর পরে কি রয়েছে বি, অর্থাৎ এর জায়গায় ওরা আমাদের বি বসাতে বলেছে, ঠিক আছে। আর এখানে আই রয়েছে, আয়ের পরবর্তী কি হয়, আয়ের পরে হচ্ছে জে হয়, তো জে বসিয়ে দিলাম, আর ইউ এর পরে দেখো বি হয়, আমরা ভি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি বলেছে, প্রতিটি কনসোনেন্টকে তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হলে, এবার বাকিগুলো তো সব কনসোনেন্ট না, তো তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করে নেব আমরা। তো এইচ এর আগে কি রয়েছে, দেখো এইচ এর আগে কিন্তু জি হয়, ঠিক আছে, এইচ এর আগে জি হয়, তারপরে বি এর আগে এ হয়, তারপরে টি এর আগে কি হয়, টি এর আগে এস হয়, তারপরে এর আগের সংখ্যাটা কি জেড হয়, আর এল এর আগে হচ্ছে কে হয়, ঠিক আছে। তো এই রিজনিং করা একদমই সহজ, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা ওরা যেই নির্দেশগুলো বলবে আমরা ঠান্ডা মস্তিষ্কে সেগুলোকে করার চেষ্টা করব।
ঠিক আছে। তো কি বলেছে, বাঁ দিক থেকে চতুর্থ বর্ণ, বাঁ দিক মানে এদিক থেকে চতুর্থ বর্ণ, বাঁ দিক থেকে চতুর্থ বর্ণ 1 2 3 4, বাঁ দিক থেকে চতুর্থ বর্ণ দেখো যে হচ্ছে, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? এবার 4 দাগে দেখো এখানে একটা শব্দ দিয়েছে, শব্দটিতে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এইভাবে সকল বর্ণ পরস্পর স্থান পরিবর্তন করলে ডান দিক থেকে দশম বর্ণ কোনটি? কি বলেছে যে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ এই দুটো স্থান বিনিময় করবে, অর্থাৎ ও প্রথমে হবে তারপরে সি হবে। ঠিক আছে। তারপরে বলেছে তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ এই দুটো চেঞ্জ হবে, অর্থাৎ এম এম, এখানে তো এম এমই রয়েছে, চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই হয় না। তারপরে পঞ্চম আর ষষ্ঠ, পঞ্চম হচ্ছে এটা আর এটা, ইউ যাবে এনের জায়গায় আর এন বসবে ইউ এর জায়গায়, তার মানে এটা কি হবে, এন আর ইউ হবে। এইভাবে কি বলেছে, এইভাবে সকল বর্ণ পরস্পরের স্থান বিনিময় করলে, অর্থাৎ এটা এখানে এটা এটা চেঞ্জ হবে, এটা এটা চেঞ্জ হবে, এটা এটা চেঞ্জ হবে। তো আমরা করে ফেলি, এটা সি আই, তারপরে টি এ ও আই এস এন হবে। তো আমাদের কি বলেছে যে ডান দিক থেকে দশম বর্ণ, ডান দিক থেকে এদিক থেকে আমাদের কি বলেছে দশম বর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10 এন হচ্ছে, কিন্তু দেখো যেটা আমাদের অপশান ডিতে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক করনি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর যাদের সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, তোমরা চাইলে প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ সেশনগুলো দেখতে পারো। 5 দাগে দেখো কি বলেছে, নিচের শ্রেণীতে কতগুলি সি আছে, কতগুলি সি আছে যার আগে এবং পরে বি ও এন আছে। কি বলেছে, সি রয়েছে তার আগে কি রয়েছে, বি আছে নাই এন রয়েছে। তো মাঝখানে সি থাকবে, তার আগে হয় এন হবে নাই পরে বি হবে। তো এই দুটো আমাদের খুঁজতে হবে। ঠিক আছে। তো আমরা কি কি খুঁজবো, বিসিএন আর এনসিবি, এইগুলো কতগুলি রয়েছে সেগুলো আমরা খুঁজবো। তো আমরা যদি দেখি এনসিবি বা বিসিএন, দেখো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সিগুলোকে আমরা টার্গেট করব, কোথায় কোথায় সি রয়েছে, এখানে 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 রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে। এবার এদের মধ্যে আমরা দেখব যে কোথায় কোথায় বিসিএন বা এনসিবি রয়েছে। এর মধ্যে কি বিসিএন রয়েছে, নেই। এখানে কি রয়েছে, না এখানেও নেই বিসিএন। আচ্ছা এখানে দেখো এনসিবি রয়েছে, তো এটা হলো। তারপরে আবার দেখো এনসিবি রয়েছে, এটাও হয়ে গেল। তারপরে দেখো বিসিএন এখানে রয়েছে, এটাও হয়ে গেল। তারপরে বিসি, এটা হলো না, বিসিএন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা দেখো এখানে আমরা 3টে পেলাম কিন্তু, ঠিক আছে 3টে পেলাম, তো আমাদের অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। আচ্ছা এবার 6 দাগে দেখো কি বলেছে, নিচের বর্ণ শ্রেণীতে কতগুলি জি আছে যার উভয় পাশে কে এবং এন রয়েছে। ঠিক আছে, তার মানে জি এর পাশে হয় কে হবে না এন হবে, কিংবা আগে এন হবে বা পরে কে হবে। তো এরকম ওয়ার্ড কত আছে সেগুলো আমাদের বের করতে লাগবে। তো প্রথমে আমরা দেখব যে জি কোথায় কোথায় রয়েছে, সেগুলোকে টার্গেট করব, এরকমভাবে মার্ক করে নেব। জি জি এখানে রয়েছে, এখানে এখানে আর এখানে রয়েছে। এবার আমরা দেখব যে কোথায় কোথায় কে জি এন বা এন জি কে রয়েছে। এর মধ্যে দেখো নেই, এখানে হলো না, এখানে হলো না, এন জি কে দেখো এখানে কিন্তু হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে। তারপরে আবার দেখব যে টি জি কে হলো না, এখানে দেখো কে জি এন হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো শেষে রয়েছে এখানে এক্স, না এখানে হচ্ছে না, অর্থাৎ দেখো এখানে কিন্তু দুটো পাচ্ছি আমরা, যেটা দেখো আমাদের অপশান ডিতে রয়েছে। দেখে কি বলেছে, দেখো নিচের বর্ণ শ্রেণীতে কতগুলি এম রয়েছে যার পরে এন আছে, এম এর পরে এন আছে কিন্তু আগে এন নেই। এর আগে যে এন হবে, এন কিন্তু হবে না, শুধু আমাদের এন এম খুঁজতে হবে কতগুলো আছে, কিন্তু এন এম এন এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, এগুলো কতগুলো রয়েছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, একদমই সহজ ব্যাপার এটা। আচ্ছা এবার 8 দাগে দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, কি বলেছে, শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো এই টাইপের রিজনিংগুলো আগেও করে নিয়েছি। ঠিক আছে, তো আমরা তবুও আরেকবার দেখে নেব। তো প্রথমে দেখবো এ রয়েছে কিনা, এ, তারপরে বি নেই, সি রয়েছে, তারপরে দেখবো তারপরে হবে আমাদের ই বসবে। ঠিক আছে, ই এটা আমরা বসিয়ে নিলাম।
তারপরে দেখো এটা আসবে, তারপরে আই আসবে, আই তারপরে বসবে হচ্ছে এম, আর একদম শেষে বসবে আমাদের টি। ঠিক আছে, দেখো একটাও কিন্তু স্থির নেই, প্রতিটাই কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, যার জন্য আমাদের অপশন ডি হয়ে গেল রাইট আনসার। এবার 7 দাগে দেখো একই ধরনের বলেছে যে কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে, তো একই টাইপের, তো এটা করালাম না। তো এটাকে তোমরা সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কত অ্যান্সার হচ্ছে। এবার 10 দাগে দেখো এখানে একটা শব্দ দিয়েছে, শব্দটির মধ্যে ভায়েলগুলিকে ঠিক পরবর্তী বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হলে এবং কনসোনেন্টগুলিকে ঠিক আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হলে এবং তারপর বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে দিক থেকে পঞ্চম বর্ণটি কি হবে। তো আমি আশা রাখছি যে তোমরা এই টাইপের রিজনিংগুলো কিভাবে করতে হয় তোমরা জানো, তোমরা বুঝতে পেরে গেছো। আমরা এটার সলিউশনটা আমরা দেখে নেব। এস রয়েছে, এস এর কি বলেছে, কনসোনেন্টগুলোর ঠিক আগের, অর্থাৎ এস এর আগে কি রয়েছে, এস এর আগে দেখো আর রয়েছে, আমরা এখানে আর বসালাম। তারপর দেখো পি রয়েছে, পি এর আগে কি রয়েছে ও, এইচ এর আগে কি রয়েছে, এইচ এর আগে জি রয়েছে। তারপরে ই রয়েছে, ই হচ্ছে ভায়েল, ভায়েলের ঠিক পরের, ভায়েলের ঠিক পরের শব্দটাকে আমাদের নিতে বলেছে, তো ই এর পরে দেখো এফ রয়েছে, আমি এফ নিলাম। তারপরে আর রয়েছে, আর এর আগে কিউ হবে, এখানে আই রয়েছে, আই ভায়েল, আই এর পরবর্তী ওয়ার্ডটা আমাদের নিতে হবে, এখানে জে হবে। তারপরে সি এর ঠিক আগের ওয়ার্ডটা নিতে হবে, আর এখানে এর ঠিক পরের ওয়ার্ডটা নেব বি, আর এখানে এল এর আগের ওয়ার্ডটা নেব, এল এর এখানে এল এর আগে হচ্ছে কি হচ্ছে। এবার এটাকে আমরা অভিধান অনুযায়ী সাজাবো। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা অভিধান অনুযায়ী সাজাই তাহলে প্রথমে দেখো এ নেই, আচ্ছা বি রয়েছে, তাহলে বি বি লিখলাম। তারপরে সি ডি ই, আচ্ছা ই রয়েছে, ই এর পরে কি হবে, ই এর পরে হবে এখানে জি হবে, জি, জি এর পরে দেখো জে হবে। তারপরে কে, কে তারপরে তারপরে ও, তারপরে কিউ, তারপরে আর। ঠিক আছে, তো এটাকে আমরা অভিধান অনুযায়ী সাজিয়ে নিলাম। এবার আমরা প্রশ্নে ফিরে যাই, কি বলেছে যে অভিধান অনুযায়ী সাজালে ডান দিক থেকে পঞ্চম বর্ণ, ডান দিক থেকে মানে এই দিক থেকে পঞ্চম বর্ণটা কি হবে, 1 2 3 4 5, দেখো যে হচ্ছে, যেটা আমাদের অপশান ইতে দেওয়া রয়েছে। তো এই টাইপের রিজনিংগুলো একদমই সহজ। এর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো ওরা যে নির্দেশগুলো দেবে সেই নির্দেশগুলোকে করা। তো তোমরা যত প্র্যাকটিস করবে ভবিষ্যতে তোমাদের তত ভালো ইমপ্রুভ হবে রিজনিংয়ে। তো 11 দাগে দেখো একদম সেম রয়েছে, 10 আর 11 দাগ পুরো সেম। তো তোমরা এটাকে সলভ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা ভিডিওটাতে এখনও লাইক করোনি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর যাদের সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরও দেখো এখানে একটা শব্দ দিয়েছে, কি বলেছে, শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো এই টাইপের রিজনিংগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কী করতে হবে। তো এগুলোকে শর্টকাটে করার নিয়ম আমি বলছি, সেটাকে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো আমরা এর আগের সেশনে আমরা কি শিখেছি যে ই জে ও টি ওয়াই, যেখানে ই এর মান 5, জে এর মান 10, ওর মান 15, টি এর মান 20 এবং ওয়াই এর মান 25। এখানে দেখো ডি এর মান আমরা যদি 4, এটা তো সবাই জানি। ঠিক আছে, তারপরে দেখো ইউ রয়েছে, দেখো আমরা জানি টি এর পরে কিন্তু ইউ হয়। ঠিক আছে, টি এর পরেই কিন্তু ইউ হয়, আর টি মানে আমরা কি জানি 20-তে, তাহলে টি এর পরে ইউ হয়, তার মানে ইউ এর মান কত হবে, 21 হবে, তাই তো। তারপরে দেখো এল রয়েছে, আমরা কি জানি জে এর মান হচ্ছে 10 হয়, জে এর পরে কে তারপরে এল হয়, তাই তো। তাহলে জে এর পরে কে এল মানে 2 ঘর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 10-এর সাথে 2 যোগ করলে কত, 12 হচ্ছে, তাই তো। তারপরে এবার জি, জি 5 মানে আমরা জানি ই হচ্ছে, ই এর পরে এফ জি হয়, অর্থাৎ 2 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে 7, আর ই মানে তো 5 আমরা জানি। আর এস হচ্ছে এস আমরা কি জানি যে এখানে টি মানে আমরা 20 জানি, তাহলে টি এর আগে কি রয়েছে, টি এর আগে এস রয়েছে, অর্থাৎ 19 এটা। এবার আমরা কি করব যে অভিধান অনুযায়ী সাজাবো, অর্থাৎ যেই নাম্বারটা ছোট সেগুলোকে আমরা আগে সাজাবো। তো সবচেয়ে ছোট হচ্ছে ডি, তারপরে হচ্ছে 5, অর্থাৎ এখানে ই হবে, তারপরে হচ্ছে জি, তারপরে 12 হবে, 12 অর্থাৎ এখানে এল হবে, তারপরে 19 হবে, তারপরে একদম শেষে
ইউ হবে। এবার আমাদের কি বলেছে যে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। দেখো এখানে ডি অপরিবর্তিত আছে, আর কোনোটা কি অপরিবর্তিত আছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও তো চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও, অর্থাৎ একটা কিন্তু অপরিবর্তিত আছে, যেটা দেখো আমাদের অপশান ডিতে রয়েছে। বোঝা গেল? এবার টাইপ 3 রিজনিংগুলো তোমরা দেখে নাও। তো এখানে কি নির্দেশ দিয়েছে যে নিচের প্রশ্নগুলিতে একটি করে শব্দ দেওয়া রয়েছে, প্রতিটি শব্দে কত জোড়া বর্ণ আছে, যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে ইংরাজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে ঠিক ততগুলি বর্ণ রয়েছে। তার মানে কি এখানে ওরা একটা শব্দ দিয়েছে, সেটা আমরা এভাবে প্রথমে লিখে নিলাম। ঠিক আছে, তো এগুলোকে সলভ করি আর বোঝার চেষ্টা করি যে এই লাইনটার মানে কি। তো প্রথমে আমরা কি করব যে এন কত নাম্বারের পজিশনে রয়েছে অ্যালফাবেট সিরিজের, সেটাকে আমরা মার্ক করব। ঠিক আছে, আমরা ই জে ও টি ওয়াই এর হেল্প নিতে পারি, কিংবা যাদের এই পজিশন নাম্বারগুলো মনে আছে তাদের তো কোনো ব্যাপারই না এগুলো। তো দেখো ও 15তে আছে, ঠিক আছে, ওর আগে কি হয় এন, এন ও, তাই তো, তার মানে এন হচ্ছে 14 নাম্বারে। তারপরে ই, ই কত নাম্বার আছে 5 নাম্বারে। তারপরে পি আছে কত নাম্বারে, ওর পরে পি হয়, আর ও আছে হচ্ছে 15 নাম্বারে, আর তার মানে পি হচ্ছে 16 নাম্বারে হবে। আর এইচ হচ্ছে 8 নাম্বারে, আর হচ্ছে 19 নাম্বার, আর হচ্ছে 18 নাম্বারে, আর হচ্ছে 18 নাম্বারে, আর ও হচ্ছে 15 নাম্বারে, আর এন হচ্ছে 14 নাম্বারে। এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, 14 আর 15 রয়েছে। ঠিক আছে, এখানে এন 14 নাম্বার পজিশনে, ও আছে 15 নাম্বার পজিশনে, এদের মধ্যে পার্থক্য কত 1। ঠিক আছে, মানে ওরা বলতে চাইছে যে কি এখানে যে এমন শব্দগুলো বের করো যাদের পজিশন নাম্বারগুলো এবং তাদের বিয়োগফল এবং পজিশনগুলো সেম হবে। তার মানে কি যেমন এখানে 14 আর 15 রয়েছে পরপর, আর এই দুটোর মধ্যে পার্থক্য কত 1, আর এটা একটা ঘর পরেই রয়েছে। তারপরে এখানে দেখো 14, এখানে মেনে নাও 15, আর এখানে হচ্ছে 16। ঠিক আছে, তার মানে বলতে চাইছে যে এই গ্যাপগুলো, এই পজিশন নাম্বারগুলোর গ্যাপগুলো সেম রয়েছে, সেরকম খুঁজতে হবে। এখানে দেখো 14 আর 18 রয়েছে, এখানে 14, এটা ধরো 15, এটা 16, এই 17, এই হচ্ছে 18। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো এই রকম সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো তোমাদের বের করতে হবে। ঠিক আছে, তারপরে আর একটা দেখো, এখানে 16, এখানে 16, এই 17, এই 18। ঠিক আছে, তাহলে টোটাল কটা হলো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল আমাদের 4টে হলো, যেটা আমাদের অপশান সিতে দেওয়া রয়েছে। আচ্ছা, যাদের মনে এখনো ডাউট হচ্ছে ব্যাপারটা নিয়ে, তারা দুদাগের রিজনিংটা দেখে নাও। দেখো ওরা এখানে কি বলেছে যে একটা শব্দ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা কি করব, এই শব্দটাকে এরকমভাবে পাতালাম, পাতিয়ে তাদের পজিশন নাম্বারগুলো আমরা লিখে নিলাম। ঠিক আছে, তোমরা এগুলোকে ই জে ও টি ওয়াই এটার মাধ্যমে সাহায্য নিতে পারো। ঠিক আছে, কিভাবে, যেমন ধরো আমরা জানি টি এর মান কততে 20তে হয়, তাই তো, আর টি এর আগে কি হয় এস হয়। ঠিক আছে, তাহলে টি আছে 20তে আর টি এর আগে এস হয়, তার মানে এক ঘর কমবে, তার মানে এস এর মান হবে 19। ঠিক আছে, এইভাবে তোমরা সাহায্য নিতে পারো। ওরা আমাদের প্রশ্নে কি বলে দিয়েছিল যে নিচের প্রশ্নগুলিতে একটি করে শব্দ দেওয়া রয়েছে, প্রতিটি শব্দে কত জোড়া বর্ণ রয়েছে, যাদের মধ্যে যে সংখ্যক বর্ণ আছে, যে সংখ্যক বর্ণ আছে ইংরাজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে ঠিক ততগুলি বর্ণ রয়েছে। তার মানে দেখো এখানে 19 আর 20 রয়েছে। দেখো 19 আর 20-র মধ্যে পার্থক্য কত 1। এখানে কিন্তু 19 আর 20 পাশাপাশি রয়েছে, অর্থাৎ 19-এর পরে 20 হয়, এক ঘর পরেই 20 হয়, তাহলে এটা একটা সেই বর্ণ হয়ে গেল যাদের পার্থক্য সেম। ঠিক আছে, তারপরে দেখো আর একটা বলছি, যেমন এখানে এ আর ই রয়েছে। দেখো এ 1-এ আছে, এটা মেনে নাও 2-এ আছে টি, এটা 3-এ, এটা 4-এ, এটা দেখো 5-এ। মানে এই পার্থক্যগুলো যে এর পজিশন 1-এ আর এখানে ই এর পজিশন 5-এ, এটা হচ্ছে সেই একই সংখ্যক সংখ্যা হচ্ছে কিনা। ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলেছে, এই পার্থক্যগুলো সেম হচ্ছে কিনা সেগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে এন আর এখানে টি যদি আমরা দেখি, দেখো এখানে 14 রয়েছে আর এখানে দেখো 20 রয়েছে। এখানে এটা ধরো 14, এটা 15, 16, 17, 18, 19, 20। দেখো এখানে কিন্তু 20 হয়ে যাচ্ছে, 14 থেকে 20 এলো। ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের। তো এখানে 3টে এরকম দেখলাম, তার জন্য আমাদের অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল?
তো বাকি রিজনিংগুলো আমাদের এইভাবেই করতে হবে। আশা করি তোমরা এগুলোকে সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কত অ্যান্সার হচ্ছে। তো এই ছিল আজকের সেশন। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলোকে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর যাদের সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের চ্যানেলে অলরেডি প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, যাদের প্রয়োজন মনে হবে প্রথম চ্যাপ্টার থেকে তোমরা দেখতে দেখতে আসতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।